ই কমার্স ওয়েবসাইট, সার্ভিস বেসড ওয়েবসাইট অথবা B2B ওয়েবসাইটের ক্ষেত্রে সিআরও করার প্রয়োজন রয়েছে। সিআরও বলতে আমরা সাধারণত কি বুঝি? কনভার্সন রেট অপটিমাইজেশন। অর্থাৎ আপনার একটি ওয়েবসাইট চলমান রয়েছে, আপনি ওয়েবসাইটের মাধ্যমে পার্সেস অ্যাড রান করছেন। তো এক্ষেত্রে আপনার হয়তো বা প্রতি মাসে $5,000 বা $6,000 খরচ হচ্ছে। এখন ওয়েবসাইট অডিট করার মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কোন জায়গাগুলি ইমপ্রুভ করলে আপনার এই কনভার্সন রেট আরো বেশি বাড়ানো সম্ভব। এটিকেই মূলত বলা হয় সিআরও। কারণ সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে একটা ওয়েবসাইটকে অডিট করার পর ওই অডিট অনুযায়ী যদি তার ডিজাইনগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় বা যে সমস্ত এররগুলো আছে সেগুলিকে যদি ফিক্স করা যায়, তাহলে দেখা যায় যে কনভার্সন রেট আরো বেশি বেড়ে যায়, ওয়েবসাইটটি ইউজার ফ্রেন্ডলি হয়। একই সাথে একজন ইউজার ওয়েবসাইটে আসার পর সেও কিন্তু কমফোর্টলি অর্ডারটা করতে পারে, এবং কোন কোন জায়গাগুলোতে ইউজার আসলে কমফোর্ট ফিল করছে না সেই জায়গাগুলো খুঁজে বের করাটাই কিন্তু সিআরওর কাজ। এবং সিআরওর ক্ষেত্রে বেশ কিছু বেস্ট প্র্যাকটিস রয়েছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ওয়েবসাইটে কনভার্সন রেট অবশ্যই অবশ্যই বাড়বে। তো সাধারণত আমরা জানি যে অ্যাভারেজ কনভার্সন রেট একটি ওয়েবসাইটের জন্য 1 থেকে 3%। অর্থাৎ 100 জন ইউজার যদি ওয়েবসাইটে প্রবেশ করে সেক্ষেত্রে 1 থেকে 3 জন মানুষ সাধারণত ওয়েবসাইট থেকে পারচেস করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস। কিন্তু কনভার্সন রেট অপটিমাইজেশন করার ফলে দেখা যায় যে এই কনভার্সন রেট বেড়ে সেটা 5, 6, 7 অথবা তার বেশি পার্সেন্টেজ চলে আসতে পারে। তো ডিপেন্ড করছে যে আপনি কিভাবে কনভার্সন রেট অপটিমাইজেশন করছেন বা কত সময় নিয়ে করছেন। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর ট্রাই করব একটি ই কমার্স ওয়েবসাইটকে কিভাবে কনভার্সন রেট অপটিমাইজেশন বা সিআরও করতে হয়, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার ট্রাই করব। তো সেক্ষেত্রে আমি একটু প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে সিআরওর প্রসেসটা মূলত কি, মানে কিভাবে সিআরও আসলে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে প্রথমে একটু শেয়ার করতে চাই। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়াগ্রাম রয়েছে, যেখানে আমরা যদি নাম্বার 1 যে আইকনটি রয়েছে সেটা যদি খেয়াল করিস, এখানে রয়েছে অ্যানালাইসিস। অর্থাৎ সিআরওর প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। কি অ্যানালাইসিস করবে? ডাটা অ্যানালাইসিস করবে। অর্থাৎ ডাটা দেখে পরবর্তী সিদ্ধান্ত নিবে একজন সিআরও, যার ফলে আপনার ওয়েবসাইটে যে পরিবর্তনগুলো করা হবে সেগুলো হবে ইফেক্টিভ। কারণ ইউজার এক্সপিরিয়েন্স দেখে, ইউজারের ডাটা দেখে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তো প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। সেকেন্ড কাজ কোনটি? সেকেন্ড কাজ হাইপোথিসিস বা অনুমান। হাইপোথিসিসের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেওয়া হয় বা অভিজ্ঞতা। এখানে অভিজ্ঞতাটাও খুবই ম্যান্ডেটরি। একজন সিআরও যেহেতু অনেকগুলা অডিটের সাথে সংশ্লিষ্ট থাকে, সে একটি ওয়েবসাইটের বেস্ট প্র্যাকটিস গুলো জানে। অর্থাৎ হোম পেজ সেটি কেমন হওয়া উচিত, একটি প্রোডাক্ট পেজ কেমন হওয়া উচিত, একটি চেকআউট পেজ কেমন হওয়া উচিত, একটি কন্ট্রাক্ট পেজ কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একজন সিআরও খুব ভালো জানে, বা ওই পেজের বেস্ট প্র্যাকটিস কোনগুলো। তো সেগুলো সে দেখবে যে ওই পেজে আছে কিনা। এই যে হাইপোথিসিসটা করা হলো সেটার একটা ইমপ্লিমেন্টেশন গাইড থাকবে যে এইভাবে এই কাজগুলো করা হোক। পরবর্তীতে সেটা কি হবে? ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্ট। অর্থাৎ ওই যে হাইপোথিসিসের উপরে একটা ইমপ্লিমেন্টেশন গাইড তৈরি হলো বা একটা গাইডলাইন দেওয়া হলো, ওই গাইডলাইন অনুসারে একজন ডেভেলপার ওইটাকে ইন্টিগ্রেট করবে বা ইমপ্লিমেন্ট করবে, এবং পরবর্তীতে ওইটাকে টেস্ট করতে হবে যে আসলে ইন্টিগ্রেশন করার পরে কোনো ডেভেলপমেন্ট আসলো কিনা, এটা করতে হবে। দেন ওই যে টেস্ট করা হচ্ছে সেখান থেকে একটা লার্নিং করতে হবে যে আসলেই আমি যেই পরিবর্তনটা করলাম সেখান থেকে আসলে কোনো রেজাল্ট হচ্ছে কিনা। যদি রেজাল্ট হয় ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে আরো ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতে হবে। অর্থাৎ আবারও ওই ডাটা থেকে অ্যানালাইসিস করে আবারও কিন্তু হাইপোথিসিস, আবারও ডিজাইন, আবারও এই যে ইন্টিগ্রেশন এন্ড টেস্ট। অর্থাৎ দেখা যাচ্ছে যে একবার আপনি যখন টেস্ট করছেন তখন কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট চলে আসতে পারে। দেন আরো ইমপ্রুভমেন্ট করার জন্য কি হতে পারে, বা ইউজার কি কি ডাটা আরো বেশি নতুন করে ইনপুট দিচ্ছে, বা কোন কোন জায়গাগুলো এখনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলোকে ফাইন্ড আউট করে অ্যানালাইসিস করে দেন পরবর্তীতে একটা হাইপোথিসিসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। তো এটাই হচ্ছে মূলত সিআরও। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে সিআরও কভার করাটা খুবই ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করবো একটি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে মূলত সিআরও কিভাবে কাজ করে সে সম্পর্কে একটি বেসিক ধারণা আপনাদেরকে দিতে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু এই সিআরও অডিট সম্পর্কে বেশ কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। অন স্ক্রিনে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো এনিওয়ে আমরা যদি প্রথমে দেখি স্লাইডারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্লাইড দেওয়া আছে, ইমেজ রিলেটেড টু গেজেট। যেহেতু এটা গেজেটের একটি ওয়েবসাইট, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক করলে কিন্তু ইমেজ চেঞ্জ হচ্ছে না। তো স্লাইডের ক্ষেত্রে এটা একটা সমস্যা আমরা বলতে পারি। আমি এখানে ড্র্যাগ করলে, অর্থাৎ মাউস দিয়ে যদি
এটি ড্র্যাগ করি তাহলে স্লাইডার চেঞ্জ হচ্ছে। আর একটা জিনিস যেটি আমার চোখে আসে সেটি হলো এখানে যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু ভ্যালু প্রপোজিশন রাখা হয়নি, অর্থাৎ হোম পেজে একটা ভ্যালু প্রপোজিশন রাখা উচিত, তাহলে এই প্রোডাক্ট বা বিজনেস সম্পর্কে ইনফরমেশন মানুষের কাছে ক্লিয়ার হয়। তো সেটি এখানে মিসিং আছে। এবার আসি ডিজাইনের ক্ষেত্রে যেহেতু একটি ওয়েবসাইটে প্রথম এসে মানুষ এই সেকশনটা, বিশেষ করে টপার যে সেকশনটা থাকে এই সেকশনটা প্রথমে দেখে, সো ডিজাইনের ব্যাপারটা আরো বেশি সিনসিয়ার হওয়া যেতে পারতো। কার্ট একটি আইকন রয়েছে, দ্যাটস ফাইন। আমরা যদি একটু স্ক্রল করে দেখি টোটাল ওয়েবসাইটটি কি কি প্রোডাক্ট এখানে রয়েছে, সো আমরা দেখতে পাচ্ছি গেজেট রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট এখানে রয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। এবং আমরা এখন যদি একটু টপে চলে যাই এবং টপে এখান থেকে দেখার ট্রাই করি, এখানে রয়েছে নিউ অ্যারাইভালস এর নিচে সার্কেল রয়েছে এবং স্ক্রল করে যদি একটু নিচের দিকে আসি এখানেও দেখতে পাচ্ছি কভার এন্ড প্রোটেক্টরস, এখানেও কিন্তু সেম জিনিসটি আছে। চার্জিং এন্ড এসেনশিয়ালস, এখানেও কিন্তু সেম জিনিসটি আছে। তো আমার মনে হয় এটি ডিজাইনগত একটি ত্রুটি রয়েছে। এখানে আমরা যদি জাস্ট মাউসটিকে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন একটি এরর কিন্তু আছে, তার মানে এটি ডিজাইনগত একটি ত্রুটি, এটি থাকা উচিত নয়, এটিকে রিমুভ করতে হবে। দেন শুরুতে একটি সার্চ অপশন রয়েছে যেটি ভালো প্রোডাক্ট সার্চের ক্ষেত্রে। তো নিউ অ্যারাইভালস এটি লিখে আমরা একটু সার্চ করব টেস্ট করার জন্য যেটি সঠিকভাবে কাজ করছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটি কাজ করছে, কিন্তু এখানে স্টাইলিশ মোবাইল কভারস এন্ড প্রোটেক্টরস এই রিলেটেড একটি ইমেজ চলে আসলো এবং একটু স্ক্রল করে নিচে আসলে এখানে রয়েছে কন্টিনিউ রিডিং, যেটি একটু অস্পষ্ট আকারে রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হোম পেজে চলে আসলাম, এখন দেখতে পাচ্ছি যে নিউ অ্যারাইভালের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো শো করছে, কিন্তু এটি উচিত ছিল না। উচিত ছিল সার্চে, আমি যেহেতু নিউ অ্যারাইভাল লিখে সার্চ করেছি, এই প্রোডাক্টগুলো ওই পেজে শো করা। সুতরাং সার্চ এই অপশনটি ইমপ্রুভ করতে হবে। তাছাড়া এখান থেকে যদি এই প্রোডাক্টটির টাইটেল কপি করে এখানে সার্চ করি তাহলে দেখি আমরা এখানে কাজ করছে কিনা। আমরা যেহেতু হুবহু নাম কপি করেছি, সো দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্টটি চলে এসেছে, সো ইটস ওকে। প্রোডাক্টের নাম হুবহু লিখে সার্চ করলে কিন্তু প্রোডাক্টটি চলে আসে। এখন এই প্রোডাক্টের উপরে ক্লিক করব, সো আমরা প্রোডাক্ট পেজে চলে আসলাম। এখন এখানে যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজের রেশিও কিন্তু যথেষ্ট বড় এবং ইমেজটা ব্যবহার করা উচিত হয়নি, কারণ এই সেকশনটা মূলত ডেসক্রিপশন সেকশন। সুতরাং এই প্রোডাক্টের ডেসক্রিপশনটি এখানে থাকা উচিত ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি ছবি ব্যবহার করা হয়েছে। মূলত বেস্ট প্র্যাকটিস হচ্ছে 3 থেকে 4টা ছবি ব্যবহার করার এবং বিভিন্ন রকম ভাবে, অর্থাৎ ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট বা সাইটের যে অংশ, এই প্রত্যেকটা সাইট দেখিয়ে ছবিগুলো নেওয়া। সো 4টে পর্যন্ত এখানে বেস্ট প্র্যাকটিস, বা 5টি ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশনের এখানে ডেসক্রিপশন না দিয়ে ইমেজ ব্যবহার করা হয়েছে, বিষয়টি ঠিক হয়নি। এখানে অবশ্যই ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। এছাড়া রয়েছে এডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কালার মেনশন করা হয়েছে, আর তেমন কিছু মেনশন করা হয়নি। তো এখানে আর একটু ডিটেল করা যেতে পারে হালকা করে প্রোডাক্ট রিলেটেড। দেন রয়েছে রিভিউস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখনো কোনো রিভিউস নেই, যেহেতু নতুন, সো ইটস ওকে, বাট ডেসক্রিপশন এবং এডিশনাল ইনফরমেশন এটিকে আপডেট করতে হবে। ওকে, দেন এখানে আস্ক আ কোশ্চেন, বিভিন্ন সোশ্যাল সাইট রয়েছে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু কার্ড এর অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ মতো চলে এসেছে যেখানে বলছে যে প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট অপশনস। ওকে, সো এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব, দেন অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব। সো প্রোডাক্ট কার্ডে নিতে পারছে এবং এখান থেকে যদি চেক আউট বাটনটি ক্লিক করি আমরা চেক আউট পেজে চলে এসেছি। ওকে, সো এটা খুব ভালো। এখানে দেখুন 3টি লেয়ারে চেক আউট রাখা হয়েছে, অর্থাৎ প্রথমে সে শপিং কার্ট করবে, তারপর চেক আউট ডিটেলস দিবে, দেন অর্ডার কমপ্লিট হবে। এই ধরনের স্টেপ গুলো ভালো, 3 থেকে 4টা স্টেপ সর্বোচ্চ রাখা যেতে পারে। মানুষের ব্রেন সাধারণত এই যে স্টেপ গুলা ফ্লাপ করার এক ধরনের প্রবণতা থাকে, সো ইটস গুড। এরপর রয়েছে হ্যাভ আ কুপন, ক্লিক হিয়ার টু এন্টার ইউর কুপন কোড। ওকে, সো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় একটা সার্চ এর মতো চলে আসলো। সো এটাও কিন্তু উচিত নয়, কারণ এটা কিন্তু খুব অড লাগছে, এটি ছোট হওয়া উচিত ছিল এবং আরেকটু সুন্দর করে প্লেস করা যেত। সো এই জায়গাটিও কারেকশন করতে হবে। আর যেহেতু এখান থেকে কুপন কোডের একটি অপশন পাওয়া যাবে, সুতরাং এই জায়গাটি কিন্তু একটু হাইলাইট করা যেতে পারে যাতে করে একজন ইউজার খুব সহজেই সেটিকে দেখতে পারে। এখানে রয়েছে বিলিং ডিটেলস, রয়েছে ফুল নেম। ওকে, দেন বাংলাদেশ কান্ট্রি রিজন, ইটস ওকে। এখানে হাউস নাম্বার এবং স্ট্রিট নেম এই দুটি লেখা রয়েছে। আমার মনে হয় এখানে অ্যাড্রেস লিখে দিলে খুব ভালো হবে।
এরপর রয়েছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ড্রপডাউন রয়েছে পাশে, এটি খুব ভালো একটি অপশন, কারণ ড্রপডাউনে ক্লিক করে সে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারবে। এরপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে পাশে অপশনাল লিখে দেওয়া যেতে পারে, কারণ তাহলে কিন্তু ইউজার সহজেই বুঝতে পারবে যে ইমেল অ্যাড্রেস না দিলেও সে অর্ডার করতে পারবে। এরপর রয়েছে নোট, ওকে, ইটস ফাইন। সো দেন আমরা যদি ডান দিকে একটু খেয়াল করি, চেক আউট পেজের এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, ইটস ওকে, ক্যাশ অন ডেলিভারি। সো এখানে এই অংশটা একটু হাইলাইট করা যেতে পারে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে, এবং পেমেন্ট মেথড সিকিউর। যেহেতু অনলাইন পেমেন্ট এখানে নেওয়া হচ্ছে না, সো খুব ভালো হতো যদি এখানে অনলাইন পেমেন্ট অপশন থাকতো এবং সাথে পেমেন্ট মেথড যে সিকিউর সেই ধরনের কিছু ব্যাজ এখানে ব্যবহার করা হতো। তো এনিওয়ে, ক্যাশ অন ডেলিভারি বলে হয়তো বা এই পেমেন্ট মেথড গুলো রাখা হয়নি, পরবর্তীতে হয়তো করা হবে। এনিওয়ে, শিপিং এর ক্ষেত্রে একটা প্রবলেমস এখানে দেখতে পাচ্ছি, শুধুমাত্র রয়েছে আউটসাইড ঢাকা। তো এখানে ইনসাইড ঢাকার একটি অপশন রাখা উচিত, কারণ শুধুমাত্র মানুষ ঢাকার বাইরে অর্ডার করবে না, গেজেট আইটেম যেহেতু এটা সারা বাংলাদেশ থেকে অর্ডার হবে। সো এখানে একটি অপশন কিন্তু মিসিং আছে, এটা অবশ্যই অপশনটি রাখতে হবে। এরপর নিচে আছে প্রাইভেসি পলিসি। সো হ্যাঁ, এখানে প্রাইভেসি পলিসি সম্পর্কে তাদের যে নিয়ম কানুন সেগুলো লেখা রয়েছে। সো ইটস ওকে, দ্যাটস ফাইন। তো আমরা একটি অর্ডার করে ফেলি, এখানে জাস্ট একটি টেস্ট অর্ডার আমরা সাবমিট করব। তো এখানে প্লেস অর্ডার ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস দিয়ে দেখুন এখানে কিন্তু অর্ডার অলরেডি কনফার্ম হয়ে গেছে, এবং এখানে বলছে যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সো খুব সহজে অর্ডার করে ফেলা যায়, ইটস ওকে। বাট এখানে একটা জিনিস পরিবর্তন করার দরকার, সেটি হচ্ছে এখানে দেখুন হোম এবং চেক আউট। মূলত আমরা এটি অর্ডার রিসিভড এর পেজ, অর্ডার রিসিভড হয়েছে, বাট এখানে হোম চেক আউট একটি অপশন আছে। সো এখানে এটা না থাকলেও হয়, অথবা থাকলেও কোনো সমস্যা নেই। চেক আউট পেজ আমরা অলরেডি পার করে এসেছি, সো এখানে এটা কিন্তু অর্ডার রিসিভড এর পেজ বেসিক্যালি। তো আমরা এই পেজ থেকে ব্যাকে যাব, এবং একটি জিনিস আমার মূলত চেক করার আছে এখানে, যেটি আমি ব্যাকে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো। রিটার্ন টু শপ, এখানে চলে গেলাম। দেন আরো একটি প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে বিষয়টি দেখানোর জন্য। সো এই প্রোডাক্টটি আমি মূলত সিলেক্ট করছি। ওকে, এখানে ব্ল্যাক আইটেমটি সিলেক্ট করলাম, এবং এখানে মেসেজ অন হোয়াটসঅ্যাপ এই বাটনটি কাজ করছে কিনা দেখবো। জাস্ট ক্লিক করছি, নো, এটি কিন্তু কাজ করছে না। সো এখানে কিন্তু অবশ্যই ডাইনামিক করতে হবে, এটি এখনো কিন্তু কাজ করছে না। সো বাই নাও ক্লিক করলাম, করার পর আবারও চেক আউট পেজে চলে আসছি, এবং এখানে একটি জিনিস খেয়াল করুন, ফোন নাম্বার কিন্তু মাত্র কয়েক ডিজিটের দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 11 ডিজিটের ফোন নাম্বার আমরা কিন্তু 11 ডিজিট এখানে দেইনি। সো যে কেউ কিন্তু এখানে ফেক অর্ডার করতে পারে, সুতরাং এই বিষয়টি মাথায় রাখা উচিত। অবশ্যই 11 ডিজিট সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ অর্ডার করতে পারবে না, এই ধরনের একটি বিষয় রাখা উচিত, যাতে করে ফেক অর্ডারের পরিমাণ কমে যেতে পারে। সো প্লেস অর্ডার, আবারও প্লেস অর্ডার করলাম, দেখতে পাচ্ছি যে আমরা ডিজিট কম দিলেও কিন্তু অর্ডার করে ফেলা পসিবল হচ্ছে। আবারও ব্যাকে আসবো। সো এখানে দেখতে পাচ্ছি একটু স্পিডের ইস্যু আছে মনে হয়, ওয়েবসাইটে কিছুটা সময় নিচ্ছে লোডিং হতে বা ব্যাক করতে। তো সেজন্য আমরা যেটি করতে পারি, এখানে ওয়েবসাইটের স্পিড টেস্টটাও একটু করব। সো এখানে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিলাম, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এশিয়া, জাপান এই রিজনটা সিলেক্ট করে দিব, টোকিও, যেহেতু আমরা এশিয়ার মধ্যে রয়েছি, এশিয়া রিজনের মধ্যে। তো এখন আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু চলে আসছে। তো আলটিমেটলি লোড টাইম হলো অলমোস্ট 6 সেকেন্ডের মতো, 5.87 সেকেন্ড, তার মানে 6 সেকেন্ডের মতো আর কি, 5.5 সেকেন্ড বা 6 সেকেন্ড। আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড লোডিং টাইমটা হচ্ছে 1 to 3 সেকেন্ড, সেখানে 5 সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম কনসিডারেবল। সো আবারও স্টার্ট টেস্ট এখানে ক্লিক করব, সেকেন্ড টাইম আরো একবার দেখব যে আসলে লোডিং স্পিডটা আপস এন্ড ডাউনস হয় কিনা। না, সেমই আছে, 5.87 সেকেন্ডস। তো লোডিং স্পিড নিয়ে একটু কাজ করার অপশন আছে এখানে, যেহেতু এটা 6 সেকেন্ডে চলে যাচ্ছে, সো একটু কাজ করার অপশন আছে। এটা ডেভেলপার বুঝবে, তারা অপটিমাইজ করলে কিন্তু এই জায়গাগুলো কমপ্লিট হবে এবং স্পিডের ইস্যুটা কমে আসবে, অথবা হোস্টিংগত ইস্যু থাকতে পারে। দেন আমরা ক্যাটাগরি গুলো একটু চেক করব। আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা বেশি ক্যাটাগরি নেই, বাট যেগুলি আছে সেগুলি ওকে, ইটস ওকে, নো প্রবলেম। কন্ট্রাক্ট আস, এখানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাপ দেওয়া আছে লোকেশন মেনশন করে, ইটস ওকে, দ্যাটস ফাইন। বাট এখানে কন্ট্রাক্টের ক্ষেত্রে অ্যাড্রেস যেভাবে দেওয়া রয়েছে বা ফোন নাম্বার যেভাবে দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস যেভাবে দেওয়া হয়েছে, এটি কিন্তু বেস্ট প্র্যাকটিস নয়। এটাকে আরো একটু সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে, বিশেষ করে ফোন নাম্বারের ক্ষেত্রে
মানুষ কিন্তু এভাবে ফোন নাম্বার দেখে খুব একটা টাইপ করতে অভ্যস্ত নয়, বা এভাবে আসলে মনে রাখা তো একটু ডিফিকাল্ট হয়। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড অ্যাড করে মাঝখানে একটি সেপারেটর ব্যবহার করে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু খুব দ্রুত সেটি দেখে টাইপ করাও যায় বা মানুষ কমফোর্ট ফিল করে। ইউজারকে একটি বেটার এক্সপিরিয়েন্স দিতে হবে সবসময় ওয়েবসাইটে ঢোকার পর, যাতে সে এই জায়গাগুলো নিয়ে কমফোর্ট ফিল করে। দেন রিটার্ন পলিসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পলিসি রাইট ডাউন করা আছে। তো এই বিষয়গুলো ডিটেল আসলে পড়তে হয় অডিট করার ক্ষেত্রে, যে প্রত্যেকটি জিনিস এই ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিনা, যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছে সেই ইমেজগুলো রিলেভেন্ট আছে কিনা। অ্যাকচুয়ালি এত স্বল্প সময়ের মধ্যে টোটাল একটি ওয়েবসাইটকে অডিট করে দেখানো এটা খুবই ডিফিকাল্ট, বাট আমি র্যান্ডম করে যাচ্ছি এবং মেজর যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এবং বোঝানোর ট্রাই করছি যে সিআরও করলে আসলে কোন কোন বিষয়গুলো বেসিক্যালি দেখা হয়। এখানে কিন্তু প্রত্যেকটা পেজের বেস্ট প্র্যাকটিস রয়েছে, অর্থাৎ অ্যাবাউট আস পেজটি কেমন হওয়া উচিত, প্রোডাক্ট পেজটি কেমন হওয়া উচিত, প্রোডাক্টের ক্ষেত্রে ইমেজটি কেমন হওয়া উচিত, দেন আপনার চেক আউট পেজ কেমন হওয়া উচিত। প্রত্যেকটা পেজে কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস আছে। অ্যাবাউট আস পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ার স্টোরি লেখা আছে, দেন আওয়ার ভিশন রয়েছে, হোয়াট উই অফার। এখানে কিন্তু বড় একটি হোয়াইট স্পেসিং রয়েছে। তো প্রথম যে প্যারাটি সেখানে যে স্পেসটা ব্যবহার করা হয়েছে তার থেকে কিন্তু দ্বিতীয় প্যারার স্পেসটা অনেক বেশি, এবং যেটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। এই অংশটা কারেকশন করতে হবে। দেন হোয়াট উই অফার, এই যে প্যারাটি তার সাথে পরবর্তী প্যারা ইটস ওকে, আওয়ার ভিশন ইটস ওকে। এখানে কিন্তু অ্যালাইনটা ঠিক নাই, অর্থাৎ টেক্সটের অ্যালাইন এই যে ছাড়া ছাড়া হয়ে গেছে, একটি থেকে অন্যটা অনেক দূরে চলে গেছে। তো এখানে যদি টেক্সট গুলোকে অ্যালাইন মতো ঠিক করা যেত তাহলে কিন্তু দেখতে আর একটু ভালো লাগতো, এবং ক্যাটাগরি গুলোকে যদি একটু অন্যভাবে দেওয়া যেত, লাইক ফন্ট গুলাকে একটু চেঞ্জ করে অথবা এটাকে অন্যভাবে ট্রাই করা যেত স্টাইল করে একটু, সো সেটা কিন্তু আরো বেশি লুক্রেটিভ হতো বা বিষয়টি ইউজারের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হতো বলে আমার মনে হয়। এনিওয়ে, এখানে যে সোশ্যাল লিঙ্ক গুলো ব্যবহার করা হয়েছে লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব, আমরা একটু দেখবো যে এগুলো আসলে অ্যাক্টিভ আছে কিনা বা কানেক্টেড কিনা। সো ফেসবুক এটি কিন্তু কানেক্টেড হচ্ছে, ক্লিক করার সাথে সাথে আমরা ফেসবুক পেজে চলে আসলাম, ইটস ফাইন। কারণ অনেক সময় দেখা যায় যে সোশ্যাল হ্যান্ডেল গুলো থাকে বাট এটি ক্লিক করলে কাজ করে না, পার্সেস হওয়ার ক্ষেত্রে এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। টুইটারে ক্লিক করলাম, টুইটারে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে না। এখানে ইউটিউবকে ক্লিক করলাম, ইউটিউব তার চ্যানেলে নিয়ে গেছে, সো ইটস গুড, এটা কাজ করছে। দেন আমরা যদি পরবর্তীগুলো দেখি, এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এখানে সামথিং ওয়েন্ট রং, সম্ভবত লিঙ্ক আপটা ঠিক হয়নি। দেন রয়েছে টিকটকের ক্ষেত্রে হ্যাঁ, টিকটকের ক্ষেত্রেও কিন্তু টিকটকে নিয়ে যেতে পারছে। এই বিষয়টি সঠিকভাবে কাজ করছে, দু একটার ক্ষেত্রে কাজ করছে না, এগুলোকে ঠিক করে ফেলতে হবে। দেন এখানে যে অফিসিয়াল অ্যাড্রেস, হটলাইন নাম্বার যেটি দেওয়া রয়েছে, প্রফেশনাল ওয়েতে ডিজাইন করা যেতে পারে আমার মনে হয়, এবং নাম্বার দেওয়ার ক্ষেত্রে ওই যে ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড ব্যবহার করে এখানে 3-4টা নাম্বারের পরে সেপারেটর ব্যবহার করে বা ড্যাশ ব্যবহার করে নাম্বারটাকে একটু সেপারেট করে দেওয়া যেতে পারে, যাতে করে মানুষ খুব সহজে এটিকে দেখে মনে রাখতে পারে অথবা টাইপ করতে পারে। এখানে আমরা যদি লোড মোড দেই, আরো প্রোডাক্ট লোড হচ্ছে, ওকে। সো এখানে বেশ কিছু ইমেজ রয়েছে, আমি জানি না ইমেজগুলোর কাজ কি, মূলত ক্যাটাগরির জন্য মনে হয় ইমেজগুলো দেওয়া হয়েছে। স্টাইল, মোবাইল, কভার্স এন্ড প্রোটেক্টরস, এখানে রয়েছে চার্জিং এসেনশিয়ালস, কার অ্যাক্সেসরিজ, সম্ভবত এটি ক্যাটাগরির জন্য দেওয়া হয়েছে, বাট এই ইমেজগুলোর আসলে প্রয়োজন নেই। হ্যাঁ, যে ক্লিক করলে এই ক্যাটাগরিতে চলে আসছে, কারণ যেহেতু উপরে মেনু রয়েছে, ক্যাটাগরি তো আছেই, তো এই ইমেজগুলো আলাদা করে এবং প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা করে এখানে সেপারেট করা হয়েছে। তো ইমেজগুলো কিন্তু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, ইমেজগুলোকে বাদ দিতে হবে। এই প্রোডাক্টটি ওপেন করছি, দেন এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ডেসক্রিপশন রয়েছে। বাই দ্য ওয়ে, আমরা যদি এই প্রোডাক্টের নামটিকে জাস্ট কপি করে এখানে সার্চ করি, আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখানো দরকার। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চে ওই প্রোডাক্টটি কিন্তু চলে এসেছে, কিন্তু বাম দিকে একটা জিনিস খেয়াল করুন যে এই প্রোডাক্ট যে প্রাইজের, এই রিলেটেড প্রাইজের আরো প্রোডাক্ট, বা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্টের একটা প্রাইস রেঞ্জ থাকা উচিত ছিল সার্চে। অনেকেই হয়তো এই সুবিধাটা পেতো যে ওই রেঞ্জ অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করে সে কিন্তু ওই রেঞ্জের মধ্যে কি কি গেজেট আছে সেগুলি দেখতে পারতো এবং এখান থেকে খুব সহজে সেটি কিনতে পারতো। সুতরাং এই যে সার্চ অপশনটি রয়েছে, এটাকে আরো বেশি ডাইনামিক করতে হবে, আরো বেশি অ্যাডভান্সড করতে হবে।
এছাড়া এখানে ডান দিকে লাইভ চ্যাটের জন্য একটি অপশন রাখা যেতে পারে, যাতে করে কোনো প্রবলেমে পড়লে ইউজার যাতে সরাসরি চ্যাট করতে পারে এবং সেই চ্যাটটি যাতে স্মার্ট হয়, অর্থাৎ খুব সহজে খুব বেশি ইনফরমেশন দেওয়া ছাড়াই যাতে সে চ্যাট করতে পারে। তো আজকের মতো এতটুকুই। দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য এফেক্টিভ হবে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সিআরও রিলেটেড আরো ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করছি প্রত্যেকটা কমেন্টের আপনারা উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এত সময় আমার সাথে সময় দেওয়ার জন্য।